স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দেই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত অতিথিরা সেসব খবরের ভেতরে ঢোকেন। আমাদের সাথে এই মুহূর্তে আছেন অতিথি হিসেবে, আমরা যদি একটু পরিচয় করিয়ে দেই, ফজলে হুদা বাবুল, বিএনপির দলীয় সংসদ সদস্য, এবং একই সাথে আছেন ডক্টর আতিক মুজাহিদ, এনসিপির দলীয় সংসদ সদস্য। আপনাদের দুজনকে স্বাগত জানাই এবং ৭১ জার্নালে সময় দিয়েছেন তার জন্য ধন্যবাদ। অনলাইনে যুক্ত আছেন আমাদের সাথে মেহেদী হাসান পলাশ, সিনিয়র সাংবাদিক। তাকেও নিশ্চয়ই আমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব আশা করি। এর মাঝে আসলে যেটি নিয়ে একটু আলোচনা শুরু করতে চাই সেটি হচ্ছে আতিক মুজাহিদ, আপনাকে দিয়ে রূপগঞ্জে আপনাদের একটি সভা আমরা অনুষ্ঠিত হবার কথা ছিল, কিন্তু সেটি কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে সেটি লণ্ডভণ্ড করা হয়েছে এবং আপনারা বলছেন যে ছাত্র দলের নেতাকর্মীরা সেখানে সহিংস হামলা চালিয়েছে এবং আপনাদের কয়েকজন সেখানকার স্থানীয় নেতারা বোধহয় আহতও হয়েছেন। বিষয়টি বলবেন যে আপনারা নিশ্চিত সেখানে ছাত্র দলের নেতাকর্মীরাই সেখানে এই ঘটনা ঘটিয়েছে? জি, ধন্যবাদ। বিশেষ করে আমার অঞ্চলে যারা কুড়িগ্রাম থেকে দেখছে তাদেরকে ধন্যবাদ জানাই। আর যেটা আপনি বিষয়টা প্রশ্ন উঠালেন, নাসিরউদ্দিন পাটোয়ারি তার একটা প্রোগ্রাম ছিল রূপগঞ্জে। সে ন্যাচারালি খুবই কিছু প্রোগ্রাম করে, সে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, তার একটা প্রোগ্রাম ছিল সম্ভবত আজকে রূপগঞ্জে, এবং সে আক্রান্ত হওয়ার পরে একজনের মাথা ফেটে গেছে, আমি ছবি দেখলাম, এবং একটু পরে হয়তো আপনারা এটার ব্যাপারে অফিসিয়াল আমাদের বিবৃতি আসবে। তো এবং এর পরবর্তীতে আমি এরকম আনঅফিসিয়াল শুনেছি যেখানকার বিএনপির যে এমপি আছেন উনি দুঃখ প্রকাশ করেছেন ইন্টারনালি, যে সরি আমাদের কিছু ছেলেপেলে এই কাজগুলো করেছে, কাজটা ঠিক হয়নি, এরকম প্রকাশ করেছে আর কি। বাই দ্য ওয়ে, যেটা করেছে খুবই অন্যায় করেছে, একদম মাথা ফেটে গেছে পুরাই, ফুল ফ্লেস। পলিটিক্যাল পার্টির ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট থাকবে, আপনার কথা থাকলে আপনি কথা দিয়ে কথার কাউন্টার করবেন, কিন্তু মাসল পাওয়ার দিয়ে করাটা আসলে খুবই ভেরি আনফর্চুনেট। তো এটা আমরা রেগুলারলি দেখতেছি নাসিরের ক্ষেত্রে এটা ঘটতেছে, নাসির যেখানে যাচ্ছে সেখানে এক ধরনের, হ্যাঁ, নাসিরের কথায় আপনার অনেক সময় হয়তো আপনি অফেন্ডেড হতে পারেন, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ আপনার কাছে নাও মনে হতে, কিন্তু তাকে তো আপনি এইভাবে মানে করতে পারেন না, আক্রান্ত করতে পারতেন না। এটা একটা কোনো পলিটিক্যাল আসলে খুবই বাজে একটা হচ্ছে আর কি, আমার কাছে মনে হচ্ছে আর কি। ফজলে হুদা বাবুল, আপনারা কি মাসুল পাওয়ার পরিদর্শন করছেন বিরোধী দলের উপর? ধন্যবাদ। স্বাগত সকল দর্শক এবং কৃতজ্ঞতা আপনি সহ সকল ৭১-এর কলাকৌশলীকে। সহালোচক ডক্টর আতিক মুজাহিদ খুব যথার্থই বলেছেন যে রাজনীতিতে আসলে এরকমটার সুযোগ নেই। রাজনীতি আসলে হবার কথা ডেমোক্রেটিক ওয়েতে। ডেমোক্রেটিক ওয়ে বলতে আপনার ডেমোক্রেটিক ভাষাও হওয়া উচিত। যেটা বলেছেন যে কথা দিয়ে কথার যুক্তি দিয়ে প্রতিষ্ঠা, এটাই রাজনীতি। বিএনপির এটাই স্ট্যান্ড বটে। ডক্টর আতিক মুজাহিদ আরও একটা সুন্দর কথা বলেছেন, ওখানকার পার্লামেন্ট মেম্বার যিনি বিএনপির, ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন। আমি জানি না ছাত্র দলেরগুলো করেছে কিনা, এই ব্যাপারে আমি কনফার্ম না। উনি বললেন, এই জন্য আমি এটা বললাম। তবে আমরা যারা আইন প্রণেতার মতো মানুষ এবং বিশেষ করে ডক্টর আতিক মুজাহিদদের মতো শিক্ষিত যারা, আমরা নয় গ্রাম থেকে এসেছি, তো ওনাদের কিন্তু এরকমটা হুট করেও বলা উচিত না। আমাদের এই জিনিসগুলো আসলে প্রপার তদন্ত হওয়া উচিত। কোনো রাজনৈতিক দলেরই একটা কনক্লুশন ড্র করাটা ঠিক না। এটা হচ্ছে আপনার আইনশৃঙ্খলা বাহিনীর হাতেই ছেড়ে দেওয়া উচিত যে তারপর কি বের হলো সেটাকে আমরা স্টেটমেন্ট, তাহলে সমাজে বিশৃঙ্খলা হয় না। দ্বিতীয় কথা, ওনার ওই কথাটা যে কথা দিয়ে কথা, কিন্তু অপকথা দিয়ে তো, অপকথার সাথে তো কথা চলে না। নাসিরউদ্দিন পাটোয়ারি আমি যতটুকু শুনেছি, কারণ রিসেন্ট নিউজ, যে আমাদের ওখানে একটা তার ব্যক্তিগতই বোধ হয় একটা প্রোগ্রাম ছিল, যেটা ফল উৎসব, পিঠাপাঠ, এটা হ্যাঁ পিঠা উৎসব। তো এই পিঠা উৎসবের তো কোনো রাজনৈতিক ব্যানারে ছিল না যে এনসিপির পিঠা উৎসব বা এরকমটাও না। তো সেই ক্ষেত্রে নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি সম্পর্কে আমি এর আগে কোনো দিনও কোনো টকশোতে যতবার নাসিরউদ্দিন পাটোয়ারির নাম এসেছে আমি ব্যক্তিগতভাবে বলেছি আমি এটার উত্তর দিতে রাজি নই, কারণ আমি তাকে একজন রাজনৈতিক নেতৃত্বের কোনো বৈশিষ্ট্য আমি খুঁজে পাইনি তার কাছে। উনি জামাত,
উনি ছাত্র ফেডারেশন, উনি এইটা, উনি সেইটা, উনি শিবির, তারপর উনি এনসিপি, এরপর কি এনসিপির প্রধান, আবার উনি ওখান থেকে নিচে নেমে যে আরেকজন প্রধান, এই আর যে সব কথাবার্তা বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে নিয়ে, সিজন রাজনীতিবিদদেরকে নিয়ে যেসব কথা, এবং জনাব তারেক রহমানকে নিয়ে যেসব কথা বলেছেন, সবকিছুর তো একটা সহ্যের সীমা আছে নাকি? তো ধরুন আমাদের নেতার উনি পিঠটারও ভেঙে দিবেন আবারও। তো আমাদের একটা ছাত্র দলের একটা ছেলে, কি রিপারকেশন হবে? তারা তো আর নবুয়ত প্রাপ্ত কেউ নয়, তাই না? কিংবা মহাত্মা গান্ধীর মতো না যে এক গালে থাপ্পড় দিলে আরেকটা গালা এগিয়ে দিতে হবে। তো ওই যে মুন্না ভাই এমবিবিএস মুভিতে তখন মহাত্মা গান্ধী মুন্না ভাই বলেছিলেন যে আচ্ছা তো তিসরা থাপ্পড় দেনে কে বাদ কিয়া করনা হোগা, ও তো নেই বাতায়া। তো ওই হো গিয়া নারায়ণগঞ্জে। তো এখানে আমি সাপোর্ট দিচ্ছি না ছাত্র দলের ছেলেদের, কিন্তু আপনার কিন্তু ইমোশনটা বুঝতে হবে। এবং তারা যখন এটা করেছে, তারা কি প্রশাসনের পারমিশন নিয়েছে? কারণ লোকটাই তো সেন্সিটিভ, উম্মাদ আমি বলবো। কারণ একজন মানুষ উম্মাদ না হলে এসব শব্দ চয়ন কখনো করতে পারে না। একটা দেশের প্রধানমন্ত্রী যখন হয়ে যান কেউ, উনি দেশের প্রধানমন্ত্রী, এবং একজন মানুষ যখন ওই জায়গায় বসে উনি দেশকে রিপ্রেজেন্ট করে। আপনি যখন একটা দেশের প্রধানমন্ত্রীর পিঠটাও ভেঙে দেওয়ার কথা বলেন, তখন আপনাকে সেইভাবেই চলতে হবে। আপনি তো চলেননি, আপনি তো উত্তর পেয়েছেন, ঢিল মেরেছেন, ঢিলটা আপনি মেরেছেন, পাটকেল আপনি খেয়েছেন। রাজনৈতিক সৌজন্যতা বেগম খালেদা জিয়ার চেয়ে বেশি কেউ দেখিয়েছে আমি জানি না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চেয়ে বেশি কেউ রাজনৈতিক সৌজন্যতা দেখিয়েছেন আমি জানি না। জনাব তারেক রহমানের যে কথা, ফ্যাসিস্টকে কতদিন গালি দিয়েছে আমি দেখিনি, যার জন্য ওনাকে, ওনার ছোট ভাইকে হারাইতে হয়েছে, ওনাকে একটা নির্বাসিত জীবনযাপন করতে হয়েছে, উনি জীবন মৃত্যু সন্ধিক্ষণ থেকে ফেরত এসেছে, এবং ওনার হাজার হাজার নেতাকর্মী, 1.5 লক্ষ, হাজার হাজার নয়, 1.5 লক্ষ নেতাকর্মী, কিন্তু আমি যে প্রশ্নটা আসলে জিজ্ঞেস করেছিলাম যে সেই জায়গায় বিরোধী দল মানুষটাকে যখন একজন এরকম একজন মানুষ এইসব অশ্রাব্য কথা বলে, তার উত্তর ছোট বাচ্চারা হয়তো দিয়েছে। ভাই এটা কি উত্তর দেওয়ার পদ্ধতি? আমি তো সেটা আগেই বলেছি। না আমি আপনি আপনি তো উন্মাদ বললেন। অবশ্যই নাসিরউদ্দিন একটা উম্মাদ, আমি এইখানে বলছি একটা উম্মাদ না হলে, কোন মানে মিনিমাম ভদ্রতা জ্ঞান থাকলে, মিনিমাম রাজনৈতিক সভ্যতা ভব্যতা থাকলে, উনি কোন ক্রমেই সিনিয়র নেতৃত্বকে নিয়ে, যারা এদেশের শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, সাবেক মন্ত্রী, বেগম খালেদা জিয়ার সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে যে ভাষায় কথা বলেছেন, আমি তো এর আগে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি যে আমি তাকে নিয়ে কোনো কথা বলবো না। আজকে অন এয়ারে বলছি সে একটা উম্মাদ, অথবা উম্মাদ না হলে এনসিপির মধ্যে যদি মিনিমাম রাজনৈতিক সৌজন্যতা থাকে তাকে দল থেকে বহিষ্কার করতো। তারাও হয়তো জানে সে উম্মাদ, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ভাই এটা আসলে এইভাবে, যাই হোক আপনার এটা অধিকার আছে আপনার বলার ক্ষেত্রে, বাট যেটা যেভাবে হয়েছে সেটা আমি বলি যে এখানে ফারাবি হাসান, যে আমাদের ওখানে উপজেলা যুগ্ম সদস্য সচিব, তাকে আক্রমণ করে তার মাথা ফেটে দেওয়া হয়েছে। ইউসুফ মোল্লা নামে একটা ছেলে ছিল, তাকে আক্রান্ত করা হয়েছে। ইয়াসিন আরাফাত 10 জন মোটামুটি আক্রান্ত, যেটা শুনলাম এবং দেখলাম যে ছবি ভিডিও ফুটেজে সুলতান মাহমুদ সহসভাপতি ওখানকার নারায়ণগঞ্জে যে ছিল সাবেক সহসভাপতি, তার নেতৃত্বে ঘটেছে। তো কোনো এরকম একটা আক্রান্ত বিষয়টাকে জাস্টিফাই করার কোনো সুযোগ নাই আমার কাছে মনে হয় না। তাহলে আপনি ক্রিমিনোলজি মানে ক্রিমিনাল অ্যাক্ট করে আপনি করতেছেন। হ্যাঁ, তারেক রহমান সম্পর্কে, জনতা সম্পর্কে নাসিরউদ্দিন পাটোয়ারির যেটা ইস্যুটা ছিল, হয়তো ওর ভাষার প্যাটার্নটা হচ্ছে একটু স্ট্রেইট ফরওয়ার্ড টাইপের আর কি, এলিগরিক্যালি বলে না হয়তো, প্রতীকী হয়তো অনেক সময় অনেকে অফেন্ডেড হয় ডিরেক্টলি। বাংলাদেশের পলিটিক্যাল কালচারে এইরকম ল্যাঙ্গুয়েজ আসলে ইউজ হয় না। তো সেই ক্ষেত্রে আপনি ক্রিটিক থাকতে পারেন, এটার ব্যাপারে উই অ্যাপ্রিসিয়েট ইউর ক্রিটিক, বাট আমরা এর সেম টাইম আপনার অপোজিশন মতকেও কিন্তু
আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, তাদের বলতে দিতে হবে তো তার। হ্যাঁ, আপনি যদি মনে করেন কোনো বিষয়ে তার আছে, সেটা তো আপনারা তো কখনো তাকে ডাকিয়ে নিয়েও কথা বলেন না। সিনিয়র হিসেবে তো আপনার অনেক কিছু বলার আছে, ছিল তো। বিএনপি না, না, আমি- দায়িত্ব দিলেন আপনার- এনসিপি। না, না, এটা না। আপনি যদি বলেন যে আপনি তো আপনি তো ঢাকা ইউনিভার্সিটি, সেও তো ঢাকা ইউনিভার্সিটি, বাট বিষয়টা দুইভাবেই দেখা যেতে পারে। আমি কিন্তু অ্যাকচুয়ালি জানি না আপনার উনি কোন ঢাকা ইউনিভার্সিটি সে ম্যানেজমেন্টের স্টুডেন্ট, তো সুতরাং যেভাবে বলতেছেন, সেকেন্ড হলো আপনাদের নেতাকর্মীরা তো অনেক উল্টাপাল্টা কথা বলছে, প্রসাব করে ভাষায় দিব, আমরা তো এইসব কথা বলিনি কখনো। তো এইরকম চাইলে কিন্তু আমি একটু বলতে পারি। আমাদের নেতা আমাদের আমি বলি, আপনার সিনিয়র নেতা একজন বলেছেন যে এই যে প্রসাব করে উড়াই দেবো, এটা তো ল্যাঙ্গুয়েজ হতে পারে না। আমরা কি এটা বলবো? অনেকের সম্পর্কে অনেক বাজে মন্তব্য করে। তো এইগুলা তো খুব ভালো জিনিস, কোনো পাক্ষিক সম্পর্ক না। আমরা উই ওয়ান্ট রেসপেক্ট পলিটিক্স, যেটা একে অপরকে রেসপেক্ট বোধে পলিটিক্স থাকবে। হ্যাঁ, কারণ আমরা একটা সিভিলাইজ সোসাইটিতে যাব দিনে দিনে। আমরা কি আমি আওয়ামী লীগ স্টাইলের রাজনীতি করবো? আওয়ামী লীগ তো এরকমই ঠিক করতো এই আমাদের জায়গায় সাথে। আসলে আমাদের আপনাদের থামাতে হচ্ছে যে আপনারা পুরানো ধারায় রাজনীতি করবেন নাকি আসলে যে নতুন ধারা বা নতুন বাংলাদেশের আমরা কথা বলছি সেই নতুন ধারার রাজনীতি আমরা দেখতে পাবো। বিরতি নিতে হবে। তবে মেহেদী হাসান পলাশ, প্রশ্নটা আপনার কাছে একটু রেখে যেতে চাই। বর্তমানে রাজনৈতিক দলগুলোর ভেতরে এই যে একে অপরের প্রতি অবিশ্বাসের জায়গা এবং কথার এটাকে কি বলবো আমরা, যে ভাষা দিয়ে যেভাবে আক্রমণ করা, এটা আসলে নতুন বাংলাদেশের রাজনীতির ধারাটি কি পুরনো দিকে ফেরত নিয়ে যায় কিনা? আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। জি, ধন্যবাদ জি। আপনাকে এবং ৭১ টেলিভিশনের দর্শক যারা দেখছেন, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। জি জি। আপনি যে বিষয়ে প্রশ্ন আমাকে করেছিলেন সেই বিষয়ের জবাব দেওয়ার আগে আমি আমাদের স্টুডিওতে যে দুজন মাননীয় সংসদ সদস্য আছেন সরকার দল এবং বিরোধী দলের, তাদেরকে আমি দুটো প্রশ্ন করে আমার আলোচনার যেতে চাই। প্রথমত আমি সরকার দলের যিনি সংসদ সদস্য আছেন তাকে আমি প্রশ্ন করতে চাই যে আজকে নারায়ণগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, আমরা এই সংস্কৃতি অত্যন্ত দুঃখজনক এবং এটা ফ্যাসিবাদী আমলের সংস্কৃতি এবং আমরা এটা দেখতে চাই না। এটা আপনিও একমত এবং আরেকজন যিনি আছেন তিনিও, আতিক মুজাহিদ, তিনিও একমত। তো সেই ক্ষেত্রে এই যে আপনি বললেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে ভাষা ব্যবহার করছে সেই ভাষাটা অত্যন্ত আপত্তিকর, আমি আপনার সাথে শতভাগ একমত এবং এটা মানুষের আবেগের সাথে লাগবে এবং এটা অবমাননাকর। তো সেক্ষেত্রে আপনারা আইনগতভাবে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, এই যে আমরা দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানেই যাচ্ছে তাকে এক ধরনের পেশি শক্তির মাধ্যমে মোকাবেলার পথ বেছে নিলেন কেন? আমরা ঝিনাইদহে দেখেছি, আবার নারায়ণগঞ্জেও দেখলাম। আপনারা তো নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে অবমাননা, তার এই যে অশ্লীল বলবো, আমি অশ্লীল শব্দটাই বলি, অশ্লীল এবং বিভিন্ন ধরনের অবমাননাকর যে শব্দ তিনি ব্যবহার করছেন দীর্ঘদিন ধরে বেপরোয়া ভাবে, এবং তো সেটার জন্য আইনগতভাবে তো নিতে পারতেন, আপনারা সরকারি দলের লোক, আপনারা তো এটা আপনাদের সুযোগ ছিল। তো সেটা না করে আপনারা, সরকার যদি নিজেই বেআইনি রাস্তা বেছে নেয় বা আইন নিজের হাতে তুলে নেওয়ার পথ বেছে নেয়, তখন অন্য দলকে কি মানে বন্ধ করা যায় কিনা? এটা হলো প্রথম প্রশ্ন। এবং সংসদ সদস্য আতিক মুজাহিদের কাছে আমার প্রশ্ন হলো যে এই যে তিনি বললেন বারবার এবং স্বীকার করলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্যটা তিনি দিচ্ছেন বা যে ভাষায় বক্তব্য দিচ্ছেন, যে শব্দ প্রয়োগ করছেন, সেটা অনেক সময় তার নিজের বিবেচনায় সেটা অনেক সময় শালীন মনে হচ্ছে না বা গ্রহণযোগ্য মনে হচ্ছে না। তাহলে আপনার দলের একজন নেতা কন্টিনিউয়াসলি এই ধরনের প্রশ্ন করে যাচ্ছে, আপনারা কি তাকে কখনো সতর্ক করেছেন, ডেকে বলেছেন? আপনি যেটা মানে সরকার দলের সংসদ সদস্যের উপর চাপিয়ে দিতে চাইলেন যে আপনারা কেন তাকে ডেকে বলছেন না, এটা তো প্রথম দায়িত্ব আপনার দলের নেতা, উনি কেন ডাকবেন? আগে আপনার দায়িত্ব, আপনি তাকে ডেকে বলবেন, আপনারা দলীয়ভাবে তাকে ডেকে বলবেন যে তুমি যে শব্দটা প্রয়োগ করছো এটা মানে স্ট্যান্ডার্ড না, রাজনৈতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী না, তুমি এটা বন্ধ করো। সেটা কি আপনারা করেছেন কিনা? বা তারপরেও যদি তিনি না করে থাকে, তার বিরুদ্ধে আপনারা দলীয় কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা বা কেন নেননি? অর্থাৎ আপনারা কি এটা এন্ডোর্স করছেন নাসিরউদ্দিন পাটোয়ারির এই যে ভাষা প্রয়োগ বা এই যে কাজগুলো তিনি করে যাচ্ছেন ক্রমাগতভাবে? নির্বাচনের আগে থেকে আমরা দেখেছি মির্জা আব্বাসের বাসার সামনে গিয়ে তিনি মানে কি করেন নাই, মানে এগুলো করেছেন। এই ধরনের প্রবণতা তো আমরা আমাদের রাজনীতিতে কখনো দেখিনি। তো এই যে তিনি বেপরোয়াভাবে কাজ করে যাচ্ছেন, তাহলে আমরা কি ধরে নিতে পারি যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে এই ধরনের ভূমিকায় মানে থাকে না যে নাটকে এক একজন এক একটা পাঠ করে, তো কেউ রাজার পাঠ করে, কেউ ভিলেনের পাঠ করে, আপনারা কি নাসিরউদ্দিন পাটোয়ারিকে এই ধরনের পাঠ করার জন্যই রাস্তায় নামিয়েছেন বা রাজনীতিতে নামিয়েছেন?
এই দুটো প্রশ্ন আমি রেখে গেলাম। এখন আমি আমার আলোচনায় যেতে চাই, সেটা হলো এই যে আজকে নারায়ণগঞ্জে যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক এবং খুবই লজ্জাকর এবং এবং একই সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি এর আগে ঝিনাইদহতে গিয়েছিল। ঝিনাইদহ আমার নিজের জেলা এবং সেখানে যে পরিণতি সৃষ্টি হয়েছিল আমি খুব আশঙ্কিত ছিলাম যে তিনি সুস্থভাবে দেশে ফিরতে ঢাকায় ফিরতে পারবেন কিনা। যাই হোক, সরকারের কঠোর পদক্ষেপের কারণে তিনি নিরাপদে দেশে ফিরেছেন। আমি মনে করি যে এই ঘটনাগুলো থেকে নাসিরউদ্দিন পাটোয়ারির এটাকে কি বলবো, শিক্ষা নেওয়া উচিত ছিল। বিশেষ করে আমাদের দেশে রাজনৈতিক নেতা কর্মীরা কিন্তু নেতারা কর্মীদের কাছে কিন্তু বেশ একটা বড় আবেগের জায়গা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান তার কর্মীদের কাছে বেশ আবেগের জায়গা। আবার নাহিদ ইসলাম বা অন্যান্য যারা এনসিপির যারা সিনিয়র নেতা আছেন, এনসিপির কর্মীদের কাছেও কিন্তু আবেগের জায়গা। সেখানে যখন তাদের কর্মীদেরকে দিয়ে, নেতাদেরকে নিয়ে নানা ধরনের অশ্লীল, অশ্রাব্য, গালিগালাজ এবং নানা ধরনের মোকারি করা হয়, স্বাভাবিকভাবেই কিন্তু তার কর্মীদেরকে, সমর্থকদেরকে উৎসাহিত করে এবং এই যে ক্ষুব্ধ করে, উৎসাহিত না ক্ষুব্ধ করে এবং এই ক্ষুব্ধ হওয়ার কারণেই কিন্তু এই যে পরিণতির সৃষ্টি হয়, যেটা ঝিনাইদহতে হয়েছে, যেটা আজকে নারায়ণগঞ্জে হয়েছে, এই ঘটনাটা ঘটছে। আমরা যদি বলি যে এই যে তরুণ প্রজন্মের যে রাজনীতি, জেনজি যে রাজনীতি, আপনি দেখেন আজকে ভারতে যন্তর মন্তরে কিন্তু প্রায় 10 লক্ষ লোকের একটা বিশাল সমাবেশ হয়েছে জেনজিদের। প্রথম সমাবেশ হচ্ছে ককরোচ জনতা পার্টি, সারা ভারত থেকে এসেছে। আমরা সেখানে কিন্তু একটা বাজে শব্দ, একটা অশালীন শব্দ প্রয়োগ দেখিনি। কিন্তু আমরা জুলাই আন্দোলন থেকে শুরু করে তখন আমরা হয়তো ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদকে ডিনাই করার জন্য এই শব্দগুলোকে হয়তো মানুষের কাছে অতটা খারাপ লাগে নাই। কিন্তু যখন ফ্যাসিবাদ চলে গেল, আমি মনে করি আমাদেরকে আমাদের জায়গাতে, রাজনীতির মৌলিক জায়গাতে ফিরে আসা উচিত ছিল। আমাদের শব্দ প্রয়োগে, আমাদের ভাষা প্রয়োগে, রাজনৈতিক যে আচরণ, রাজনৈতিক যে শালীনতা, শ্রদ্ধাবোধ, পারস্পরিক সহনশীলতা, সেই জায়গায় আমাদের ফিরে এসে একটা সুস্থ রাজনীতি করার প্রয়োজন ছিল। না হলে এই যে রাজনীতির যে প্রক্রিয়া যাচ্ছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আবার ফ্যাসিবাদ বলার সুযোগ পাবে যে আগেই ভালো ছিল। এই যে তারা যে বলার চেষ্টা করছে বারবার আগেই ভালো ছিল, তার কিন্তু একটা প্রমাণ হিসাবে এই ভাষা প্রয়োগটা কিন্তু তারা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করবে যে আগের রাজনীতিতেও এই ভাষাটা ছিল না। আমরা যখন রাজনীতি করেছি, বিরোধিতা করেছি, এই ধরনের ভাষা কাউকে প্রয়োগ করতে দেখিনি। তাহলে এখন এই যে তরুণ প্রজন্ম যারা শিক্ষিত, যারা মার্জিত হবে বলে আমরা ধারণা করি, আমরা প্রত্যাশা করি, যারা এই ডিজিটাল প্রজন্মের মানুষ, তারা কেন এই ধরনের আচরণ করবে? তারা কেন এই ধরনের শব্দ প্রয়োগ করবে পরস্পরের দিকে? তাদের ভিতরে কেন শ্রদ্ধাবোধ থাকবে না? তো সেই জায়গাতে আমি দুইজন সংসদ সদস্য, দুইটি রাজনৈতিক দলের, তাদেরকে বলবো উভয়ের দলের নেতাদেরকে, কর্মীদেরকে লাগাম টানুন। আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় আপনার এই ফ্যাসিবাদ কিন্তু সারা বাংলাদেশে ফিরে আসছে এবং তারা মিছিল করছে। আমরা আসলে সেই প্রশ্নটি পরবর্তীতে রাখতে চাই। শেষ করি জাস্ট এইটা, এত বড় একটা হত্যাকাণ্ডের পরে, এইরকম একটা বিপ্লবের পরে, যেই দলের প্রায় লক্ষাধিক মানুষ পালিয়ে গেছে, এই দুর্নীতি, এই খুন, এই গুমের পরে এত দ্রুত কিন্তু এদের এইভাবে পুনরুত্থান বলি বা ফিরে আসার কথা ছিল না। কিন্তু আমাদের এই ব্যর্থ রাজনীতির, জুলাই পরবর্তী ব্যর্থ রাজনীতির কারণেই কিন্তু এদের এইভাবে ফিরে আসার সুযোগ তৈরি হচ্ছে। আপনি যে প্রশ্নগুলো করেছেন অতিথিদের কাছে, আমরা বরং সেটার উত্তরটা একটু নিতে চাই। প্রথমে আতিক মুজাহিদ, আপনার কাছেই আসে, কারণ দলের বিষয়টা বারবার আমাদের একজন অতিথিও বলছিলেন। বাই দ্য ওয়ে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করতেছি না। যেটা হয়েছে সেটা হলো যে এরকম হিট, কাউন্টার হিট পলিটিক্সে আগেও ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে এটা খুব বড় করে দেখার খুব বেশি সুযোগ নেই যে বাংলাদেশে খুব বেশি মেসি বাকারে করছে। বাট যেটা হচ্ছে যে ফিজিক্যালি অ্যাসল্টটা খুব খারাপ জিনিস। কাউকে ফিজিক্যালি অ্যাসল্ট করা কোনোভাবেই এটা আইনগত সিস্টেমের মধ্যে না, যেটা উনি বলেছেন। এবং আপনি সতর্ক করা হয় কিনা, ইয়েস, আমাদের শৃঙ্খলা কমিটিতে যখন আলোচনা হয় আমরা খুবই খোলামেলাভাবেই আমরা এগুলো নিয়ে আলোচনা করি। কারো কোনো বিহেভিয়ার, কোনো পলিটিক্যালি অপোনেন্টের ব্যাপারে খারাপ আচরণ করলে সেগুলো আমরা আমাদের জায়গা থেকে বলার চেষ্টা করি। এটা আমাদের জায়গা থেকে অলওয়েজ, এটা আমাদের পার্টিতে থাকে, গ্রোয়িং স্টেজের পার্টিতে অনেক রকম এগুলো হয়ে থাকে। বাট
নাসিরুদ্দিন পাটোয়ারি ঢালাওভাবে যেভাবে মানে তাকে ধরা হয়, হয়তো তার কিছু শব্দচয়নের ব্যাপারে আমি বললাম আগে বলা অফেন্ডেড হতে পারেন, কিন্তু সে কিছু ক্রিটিসিজম করে সেগুলো হচ্ছে ভ্যালিড। এখন দেখেন আপনার এখন যে তার মুদ্রা ইস্যু নিয়ে সে কাজ করতেছে, এখন পুশিনের মতো একটা বিখ্যাত ঘটনা করতেছে বাংলাদেশের মানে মেজরিটি আপনি পার্টি। বলছেন যে উনি যে ক্রিটিসিজম করতেছে সেটা ভ্যালিড। এখন অনেক অনেক ক্ষেত্রে আমি বলি তার অনেকগুলো আমি বলছি, আমি ওভারঅলি বলছি, আমি বলি খেয়াল করেন ওর আপনারা তো হচ্ছে 2-4টা বিষয় নিয়ে সবাই হাইলাইট করে, একটা শব্দকে মিডিয়া সবসময় 2-4টা শব্দকে পিক করে, কিন্তু ওভারঅলি ফুল বক্তব্যটা কিন্তু অনেক সময় কি হয় না, ওই সময় আসে না, এই হেডলাইনটা দেখে অনেক সময় হয়ে যায়। তো সে জায়গা থেকে তার কিন্তু অনেকগুলো জিনিস, সে কিন্তু এই রাজনীতিতে এসেছে কিন্তু সীমান্ত হত্যার বন্ধ আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সে একমাত্র দাঁড়িয়ে কিন্তু রাজনীতি রাজু ভাস্কর্যে অনেক দিন সে কিন্তু অনশনের মতো করেছিল যে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, এবং সে কিন্তু এখনো সেম রাজনীতি করে যাচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে সীমান্ত হত্যা হচ্ছে সেখানে যে কথা বলতেছে, পুশিন ঠেকানোর জন্য সবাইকে বলতেছে। তাহলে একটা মানুষের ডেফিনেটলি ভালো খারাপ মিলাই থাকে আর কি, কিন্তু একচেটিয়া ভাবে তাকে যদি আমরা খুব কোণঠাসা করে দিয়ে ফেলি যে এই একটাই ওর সমস্যা ভাষা ল্যাঙ্গুয়েজ, কিন্তু তার পলিটিক্যাল অনেক বিষয় যেগুলো বাংলাদেশের স্বার্থে নিয়ে কথাবার্তা বলতেছে। হ্যাঁ, ক্রিটিসিজম মানে হচ্ছে সমানভাবে আলোচনা, কিন্তু আমরা একপাক্ষিক কথাবার্তা বলি। সমালোচনা মানে কি? সমানভাবে আলোচনা, ভালো মন্দ আলোচনা করা। কিন্তু যখন আমরা কাউকে খারাপ বলি, কমপ্লিটলি খারাপ বলি। সো এই জায়গাটা থেকেও আমাদের বেরিয়ে আসা উচিত, কিন্তু তারপরেও তাকে একাধিকবার আক্রমণ করা হলো। এবং আপনি ঝিনাইদের ঘটনাটি বারবার বললো, ঝিনাইদের তো উনি মামলা নিচ্ছিল না, অনেকক্ষণ সে অনশন করে মামলা নিতে হলো। ইটস এ ব্যাড সিস্টেম। আমরা দেখলাম যে উপরের নির্দেশে মামলা নিচ্ছে না। হ্যাঁ, একটা মানুষ খারাপ করছে, আপনি কাউন্টার খারাপ করছেন, এর কি মামলা হবে না? সো এগুলো নিয়ে অনেক ডিসকাশন করা যাবে। আমার কাছে মনে হয় এটা হচ্ছে বড় ইস্যু আমাদের এখন দাঁড়িয়েছে আক্রান্ত পরপরে রাজনৈতিকভাবে। আমাদের এখন যেটা পুশিন একটা কিন্তু মেজর ইস্যুটা আলোচনা হওয়ার বিষয় আমার কাছে মনে হয়, যেটা আমরা একটু নিউজ দেখলাম যে ইন্ডিয়া আমাদের প্রায় প্রতিটা বর্ডারে জোর করে করে তাদের বাঙালি মুসলমানদেরকে, তারা কলকাতার বাঙালি মুসলমানদেরকে পুশ করে তারা পলিটিক্যালি ঢুকাচ্ছে, যেটার ব্যাপারে আমাদের খুব বেশি ভাইব্রেন্ট পলিটিক্যাল আমরা ভয়েস কিন্তু দেখতে পারলাম না। কেউ বড় বড় এজেন্ডা নিয়ে কথা বলছে, কেউ এটা নিয়ে ইস্যু করছে। এবার আমার পররাষ্ট্র মন্ত্রণালয় তো ডেকে আনি তাদের সাথে কথা বলা দরকার আছে, হোয়াই ইউ আর ডুইং দিস স্টাফ। তোমার যদি কোনো কিছু আলোচনা করার বিষয় থাকে, যে আমার দেশের লোক যদি মনে করো ওখানে থাকে, আমার দেশে তো অনেকগুলো ইন্ডিয়ান লোক অবৈধভাবে চাকরি করতেছে, লক্ষাধিক লোক বলা হয়, যে বলা হয়ে থাকে সাংবাদিকরা যে লক্ষাধিক ইন্ডিয়ান বাংলাদেশের বড় বড় মেজর সেক্টরে তারা কাজ করছে উইদাউট ইভেন আমার ভিসা পাসপোর্ট। সেটা নিয়ে আলোচনা নেই। তাহলে ওনারা আমাদের এখানে পুশ করতেছে, অস্থিতিশীল তৈরি করার চেষ্টা করছে। হোয়াট আর দ্য রিজনস? সেটা কিন্তু মেজর ইস্যু, আমাদের এটা নিয়ে আলোচনা করার আমার ইস্যু আছে মনে হয়। ফজলে হুদা বাবুল, আপনার যদি আগের প্রসঙ্গের উত্তর থেকে থাকে, আর একই সাথে এই যে পুশিনের বিষয়টি উনি বারবারই বলছেন বিরোধী দল যে সরকারের আসলে অবস্থানটি অত কঠোর না। পলাশ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডলসে গাবানার অ্যাড দিচ্ছেন, কিছু পান কিনা একটু জানাবেন, পাইলে শেয়ার করবেন আমাকে। এখন চুপায় ফেলছেন উনি ডিএনজি সেল। যাই হোক, দেখুন রাজনীতিতে একটা সময় ছিল হেকলিং ছিল, কিন্তু সুরঞ্জিত সেনগুপ্ত সংসদে অনেক পলিটিক্যাল রেটরিক বলতেন, কিন্তু অনেক মজা করে বলতেন। সুধাংশু শেখর হালদারকেও তাই দেখেছি। আমি ছোটবেলা থেকে সংসদ দেখতাম, 96 বলেন 90 বলেন, তখনও খোঁচাখুচি ছিল, অশ্লীলতা ছিল না। তো আমি যে কথাটা ডক্টর মুজাহিদ লাস্টে বলেছেন, বাইগন স্যার বাইগন স্যার, আমার উত্তর যদি আপনি শোনেন সেটা হচ্ছে বিএনপি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিছু বলবে সেটার উপর মামলা করে আরেকটা ইতিহাস তৈরি করতে চায় না। বিএনপির প্রত্যাশা, এনসিপিতে অনেক ভালো ভালো নেতারা আছে, অনেকেই আছে, আপনি আলাউদ্দিন আছে, ফরিদ আছে, ডক্টর আতিক নিজে আছেন, রাশেদ আছেন, আরিফ আছেন, তুষার আছেন। তারা তো অনেক পড়ালেখা করা এবং খুব প্রাজ্ঞ মানুষ এই বয়সের তুলনায়। আমি ডক্টর মুজাহিদের থেকে অনেক কিছু শিখি, স্পেশালি ডিলিং, হাউ টু টক। সো তারা যদি আমরা প্রত্যাশা করি যে তারা অন্তত একটা পাবলিকলি ঘরের মধ্যে সতর্ক করার, পাবলিকলি এটা নোটিশ দেওয়া, বিএনপি হলে অনেক আগেই বহিষ্কার করতো মিনিমাম, সাংগঠনিক শাস্তি। কাজে আমার উত্তরটা মনে হয় পলাশ ভাই পেয়ে গেছেন। না, কিন্তু আপনি মানে মামলা করবেন না কিন্তু হামলা করবেন, এটা কেমন দাঁড়ালো? দেখুন, হামলা তো দলীয় ভাবে নয়। আপনি শুনেছেন যে আমাদের ওখানকার সংসদ সদস্য ইতিমধ্যেই এটার জন্য লজ্জিত, দুঃখ প্রকাশ করেছেন। দ্বিতীয়ত হচ্ছে ছাত্রদল তো ছাত্রই, তারা করেছে। তৃতীয়ত হচ্ছে অবশ্যই দলীয়ভাবে এটা দেখবে। চতুর্থত হচ্ছে যে এখানে আপনি যেটা বলছেন যে আইন হাতে নেওয়াটা আমরাও বিএনপির স্ট্যান্ড নয়,
এবং এটা অবশ্যই তারা ভুল করেছে, যেটা আমি আমার প্রথম বক্তব্যেই বলেছি। যে কথাটা বলেছেন সমালোচক, সেটা হচ্ছে বর্ডার নিয়ে। আপনারা দেখেছেন যে বর্ডার নিয়ে তারা খুবই অস্থিতিশীল করছে। আসলে আমি এই শোতেই আমি প্রকাশ্যেই বলি একটা কথা, ভারত বিএনপিরও নয়, আওয়ামী লীগেরও নয়, জামাতেরও নয়, এনসিপিরও নয়। ভারত ভারতের, আমাদের সবার বাংলাদেশের হওয়া উচিত। আমরা যদি সবাই বাংলাদেশের থাকি, ভারত এই সাহসটা পাবে না। কারণ আমরা যখন যে তাদের কাছে ধর্ণা দিই, এক এক সময় এক এক কথা বলি, এক এক রাজনৈতিক দল এক একভাবে আমরা ফায়দা নেওয়ার চেষ্টা করি, ভারতের জোটটা ওইখানে। দেখুন শুভেন্দু অধিকারী কি বললেন, কিংবা বম্বেতে মাহবুব স্টুডিওতে কি শুটিং হচ্ছে, এইটা নিয়ে আমাদের দেশের অনেক পত্রপত্রিকা, টেলিভিশন কিন্তু হেডলাইন করে। আজকে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা রানার্স আপ হয়েছে, এটাকে ছোট্ট করে দেখা হচ্ছে। 2 বার চ্যাম্পিয়ন হয়েছে, এবার তো রানার্স আপ হয়েছে। উই শুড কনগ্রাচুলেট দেম। এটাও আমাদের গর্বের বিষয়। আমাদের গর্বের বিষয়গুলোকে আমরা তুলে ধরি না, এবং আমরা সবাই এক থাকি না। আন্তঃরাষ্ট্রীয় ক্ষেত্রে আমরা যদি সবাই এক থাকি, অবশ্যই ভারত ভয় পাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ভারতের ইন্টারনালি শুভেন্দু অধিকারী কি বলেন, এটা নিয়ে আমাদের অনেক আলোচনা হয়। একটা স্টেটের মুখ্যমন্ত্রী, সো উই শুড নট কাউন্ট অন দ্যাট ওয়ে। নাম্বার 1, আমরা কাউন্ট করে তাদেরকে ডিমান্ড বাড়াই। আমি কিন্তু ভারতে 10 বছর থাকা মানুষ, কাজ করেছি ভারতে, ভারতীয় কোম্পানিতে করিনি, একটা বহুজাতীয় কোম্পানিতে করেছি। দিল্লিতে, বোম্বেতে ছিলাম, চোখের সামনে তাদের পলিটিক্সটা দেখেছি। ভারত সব সময় চাইবে আমি অস্থিতিশীল থাকি। তা আমি অস্থিতিশীল থাকবো কেন? কেন ভারত থেকে আমার ইম্পোর্ট করতে হবে? কেন ভারতে আমার চিকিৎসার জন্য যেতে হবে? আমরা কেন সাফিসিয়েন্ট হতে পারি না? আমাদের মধ্যে জাতীয়তাবাদ কেন জেগে ওঠে না? জাতীয়তাবাদ বলতে আমি দেশপ্রেম বোঝাচ্ছি এখানে। প্রত্যেকেরই মানে কি, আমরা বাংলাদেশি। সো এই বাংলাদেশের স্বার্থে আপনি দেখুন, শেখ হাসিনার স্বার্থে কিন্তু 2 চিরশত্রু, কংগ্রেস, বিজেপি, এমনকি বামপন্থীরা সবাই একজোট ছিল শেখ হাসিনার স্বার্থে। অফিসিয়াল মিটিং করেছে নরেন্দ্র মোদীর সাথে, বিকেলবেলা যে তার আপন ভাই বোন কি নাম প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীর সাথে জড়াজড়ি করে মেঝেতে বসে ভাত খেয়েছে। এই হচ্ছে ভারত। কিন্তু আমি যদি বলি কালকে পাকিস্তানের সাথে একটা এগ্রিমেন্ট করি, বাকি সবাই আমার বিরুদ্ধে লেগে যাবে। সো আমরা যতদিন না পর্যন্ত নিজের জাতীয়তাবাদ, দেশপ্রেম ঘরের মধ্যে, ফরেন পলিসিতে আমরা সবাই এক হতে না পারবো, এগুলো ঘটতেই থাকবে। হ্যাঁ, আমাদের বিএনপি সরকার আসবার পর অবশ্যই কিছু উন্নতি হয়েছে, হত্যাকাণ্ড অনেকটা কমে গেছে, এটা জিরো হওয়া উচিত। আমাদের মানে বিডিআর, আমি এখনো বিজেপি বললে আমার ভালো লাগে না, বিজেপি বললে আমার মনে হয় যে না, এটা বোধহয় তাদের সেই 1/11-এর পরের তৈরি করা একটা জিনিস। বিডিআররা যে ভাষায় উত্তর দিচ্ছে, গ্রামবাসীরা যেভাবে তাদেরকে প্রোটেক্ট করছে, আমরা ঠিক থাকলে তারা পুশিং করতে পারবে। কিন্তু সেই জায়গায় আমাদের আগে বাংলাদেশের আরো শক্ত অবস্থানে যাওয়া উচিত কিনা? আমরা তো সীমান্তে হয়তো দেখছি বিজেপির সাথে হচ্ছে সেখানকার স্থানীয় গ্রামবাসীরা পর্যন্ত হচ্ছে পাহারা দিচ্ছে। আমরা চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ বেশ কিছু সীমান্তের জায়গা দেখছি। কিন্তু এই ঘটনা তো এমন না যে আজকে তারা করছে, এটা গত এই মাসখানেক যদি আমরা বলি, একদম মে মাস পুরাটাই তারা হঠাৎ করে শুধু 1-2টা সীমান্ত না, বেশিরভাগই চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ সব জায়গায় এরকম করে যখন চাপটা তৈরি করার চেষ্টা করছে, যেখানে সরকারের অবস্থানটা এখনো মানুষ শুনতে পাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের বর্ডারের ভিতরে ঢুকে লালমনিরহাটের হাতিবান্ধায় একজন মানুষকে ঘাস কাটতেছিল, তাকে গুলি করতে করতে করছিল। এটা হয়েছে, এটা আজকের নতুন কাহিনী না, ফেলানি নতুন ঘটনা নয়, কিন্তু আজীবন তারা এটা করে আমাদের সাথে। কিন্তু হোয়ারাস তারা পাকিস্তানের সাথে পারে না। পাকিস্তান বর্ডারে কিন্তু একটাও, নেপাল বর্ডারও পারে না, নেপালও ভুটানও পারে না। তাহলে আমাদের পারে কেন? আর আপনি যদি বলেন সরকারের কথা, ভারতকে যতটুকু রক্তচক্ষু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন সময় দেখিয়েছে,
এইটা কোনোদিনও অন্য কোনো রাজনৈতিক দল বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় পারেনি। রৌমারীর ঘটনা পলাশ ভাই আপনার জানবার কথা, মনে থাকবার কথা, কিরকম তারা আমরা স্ট্রেংথ দেখিয়েছি। আমরা হ্যাঁ বড়াই বাড়ি আর কি, হ্যাঁ বড়াই বাড়িতে আমাদের দলের শুধু নয়, আমরা প্রত্যেকটা দলকে পররাষ্ট্র নীতিতে বর্ডারের বাইরের সমস্ত নীতিগুলোতে আমাদের এক থাকতে হবে, এক ভাষায় কথা বলতে হবে। হ্যাঁ আপনার সাথে এইটা আমাদের সবচেয়ে বড় দরকার প্রথমে। দ্বিতীয়ত হচ্ছে ভারতের ব্যুরোক্রেসি সিস্টেম, ভারতের রাজনীতি, ভারতের স্ট্রেংথ, ভারতের বৃহৎ ইকোনমি, এইটাকে যদি আপনি চোখে চোখ রেখে কাজ করতে চান, আরো শক্তভাবে করতে চান, ভারত নির্ভরতা আপনার কমিয়ে ফেলতে হবে। পার্লামেন্ট মেম্বার হয়ে এ পর্যন্ত আমি 11টা ডিউ লেটারের রিকোয়েস্ট পেয়েছি। কি ভারতের অ্যাম্বাসিতে তারা অসুস্থ, ভারতের অ্যাম্বাসিতে এই ডিউ লেটার দিলে তারা ভিসা পাবে। আমি বলি এরকম করে কিছু আমি জীবনে শুনিনি, কিন্তু তারা বিশ্বাস করেনি। আরেক জায়গায় যে তারা নিয়েছে আমি শুনেছি, আমার এলাকার মানুষ, তারা ডিউ লেটার নেবে। আমি তাদেরকে যখন বুঝালাম যে আপনার ভারতের চেন্নাইয়ে যাবেন, আপনার যাওয়া আসার যে খরচ, আপনার কিন্তু ব্যাংককের খরচ অলমোস্ট সেম, চায়নার খরচ অলমোস্ট সেম, কেন যেন আমরা ভারত যাই চিকিৎসা করতে? দেশের চিকিৎসার ব্যবস্থা আমাদের ঠিক করতে হবে। আমাদের চিকিৎসা ব্যবস্থা সার্বজনীন শুধু বললে হবে না। সেই জায়গায় যখন 8 দিনের মতো ঘটনা ঘটে তখন প্রশ্ন কিন্তু আবার সামনে চলেই আসে। এই যে দেখুন 8 দিনের ঘটনার কথা, যখন সরকার বলছে লাইসেন্স বাতিল করবে, তখন কিন্তু আরেকজন দাঁড়িয়ে গেছে, যে মানুষটা সবসময় উল্টাপাল্টা করেছে, খুব সুন্দর করে কথা বলেন, ওনার আবরার হত্যাকারী আসামিদের পক্ষে উনি দাঁড়িয়েছিলেন, এবারও উনি দাঁড়ালেন। এইটা 6টা শিশু মারা গেছে, শিশু মারা গেছে 6টা। ওই 6 জন মা বাবা জানে যে তারা কি হারিয়েছে। হামেও কিন্তু 600 কাছাকাছি শিশু মারা গেছে। 900 একই ঘটনা, হামের 900 মারা গেছে, একই ঘটনা, 900 প্লাস হচ্ছে আর কি। হাম তো হাজারে চলে যাচ্ছি প্রাদুর্ভাব, আমরা। আর এটা হচ্ছে তার নিজস্ব ম্যানেজমেন্টের প্রবলেম। একটা হসপিটাল দেখুন, আকিস গ্রুপের একটা প্রতিষ্ঠান 8 দিন, এই আকিস সাহেব এই দেশের ইকোনমিতে যে কন্ট্রিবিউশন করে গেছেন, যে বিজনেস লাইন উনি দেখিয়ে গেছেন, ওনার সন্তানেরা কেউ কেউ চেষ্টা করছেন, কিন্তু এই জিনিসটা আকিস সাহেব বেঁচে থাকলে হয়তো অন্য রকমের প্রতিক্রিয়া হতো তার মধ্যে। ভালো হয়েছে উনি মারা গেছেন। কাজেই যে সোশ্যাল কমিটমেন্ট তার ছিলেন, তার বাবার, ওনার সন্তানেরা এগুলো রাখবেন। আমি নিজেও একই যে কাজ করেছি, একই রিসোর্সে আমি সিইও ছিলাম 11 মাস। আমি দেখেছি যে বাবার যে সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি, সেখান থেকে যে মানুষের সেবাদানের যে এখানে যদি আপনি বেকারি বানিয়ে রাখেন হসপিটালে, এটা খুবই দুঃখজনক। এই বিষয়ে আমরা জানি যে আজকে হয়তো ফয়সালা একেবারেই জানা যাবে। সরকার শেষ পর্যন্ত তদন্ত কমিটি তো রিপোর্ট দিয়েছেই, কি হতে যাচ্ছে সেটা হয়তো আমরা জানতেই পারবো। আমরা ফিরবো আলোচনা, তবে সেটি বিরতির পর। দর্শক বিরতির পর নিশ্চয়ই আবার আলোচনায় যুক্ত হবেন। একে তুই গরম আর ঘাম, তার উপর ঘামাচির তরছে। গরম, ঘাম আর ঘামাচি, এই 3 শত্রুর হাত থেকে বাঁচতে তিব্বত ঘামাচি পাউডার, যার ইরকুসিন ত্বকের যাবতীয় ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দূর করে আপনাকে রাখে ফ্রেশ এবং ঘামাচি মুক্ত। তিব্বত ঘামাচি। আমরা আলোচনা করছিলাম রাজনীতির বিষয় নিয়ে। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে আমরা দেখেছি যে আজকে এনসিপির মুখপাত্র আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তিনি বলছেন যে দেশে যে বিভিন্ন জায়গায় মব তৈরি হচ্ছে, সেখানে সরকারের দলীয় অর্থাৎ বিএনপির দলীয় অনেক ব্যক্তিদের সম্পর্ক রয়েছে, কিন্তু সেখানে কারা জড়িত, তার কাছে কি ফাইন্ডিংস, যে কারা সেখানে সরকার দলীয় লোকজন কোথায় মব করছে, সেটি তিনি আসলে পরিষ্কার করেননি। একটু বলবেন আমাদেরকে। এটা তো একটা রিপোর্টে আসছে, প্রথম আলোতে দেখলাম না, 31টা মবের কথা বলছে মে মাসে। 31টা মবের সাথে সরাসরি গভর্নমেন্ট লিড পার্টির বিভিন্ন স্টুডেন্ট উইং বিভিন্ন জায়গায় গিয়ে তারা থানা থেকে বের করে নিয়ে আসছে। ধরেন নাসিরের কথাটা ধরেন, যেটা আপনার ঝিনাইদহে হয়তো ঘটেছে, এসে 3000 লোক চলে আসছে ঠাস করে থানার মধ্যে, এসে থানার মধ্যে তাকে মারার মতো প্ল্যান করতেছে। মানে ওসি এদিকে দীর্ঘ সময় ওয়েট করতেছে, বাহিরে একটা মানে বিশাল লোকজন এসে তাকে পরবর্তীতে তাকে অনেক স্কাউট করে বের করতেছে। এটা তো আসলে মহাবিহিত।
তো এরকম অনেক জায়গায় উদ্ধার করে নিয়ে গেছে। এবং আমরা দেখলাম যে গতকালের রিপোর্ট দেখলাম যে এটা মাদকের একটা লোক সম্ভবত কোন একটা এলাকায় স্বেচ্ছাসেবক 4 জন দলের নেতা তারাকে উদ্ধার করার চেষ্টা করতেছে। এরকম অসংখ্য ঘটনাগুলো। মব তো আসলে এমন একটা জিনিস আমরা বাংলাদেশে ইউজ করি আমাদের অপোজিশনকে ঘায়েল করার জন্য। বেসিক্যালি ওই এন্ট্রিমের সময় এটা সুপার আওয়ামী লীগের লোকজন বেশি এটা বলতো মব হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে। এটাকে এখন মব কালচার বলা হচ্ছে, এখানে উইদাউট ডেফিনেশন। আমি অনেকবার বলেছি মব শব্দটা হচ্ছে যে এটা 19th সেঞ্চুরি 18th সেঞ্চুরি যখন আমরা কলোনিয়াল যুগে ছিল, আফ্রিকার মহাদেশে বিভিন্ন জায়গায় লোক জটলাবাদী থাকতো আর কি, ডাকলেই পাওয়া যেত, এটাকে বলা হয়তো মব। কিন্তু বাংলাদেশে আসলে এরকম ডাকলে পাওয়া যায় এরকম না, এটা হচ্ছে অর্গানাইজড মব হয়, ভায়োলেন্স। মানে আপনাকে আমি হ্যারাসমেন্ট করবো, প্রি প্ল্যান। সাপোজ আজকে আক্রান্ত করবে, কালকে ভাইকে আক্রান্ত করবো, অমুকরে, এটা প্রি প্ল্যান থাকে। সো এটা এরকম না মবের মতো যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মোবিলাইজ, এরকম পিপল না। সো বাংলাদেশে যেটা আছে এটা জাস্ট একটা শব্দ কয়েন হয়ে গেছে, এটা খুবই পপুলার হয়ে গেছে, এখন মানুষ সবাই এটাকে গ্রহণ করতেছে। কিন্তু এটা আসলে কননোটেশনটার ব্যাখ্যাটা জানি না। একটা পর্যায়ে সব কিছুকে মব বলা হবে এবং লিগ্যাল একটা মুভিং করবেন সেটাকে মব বলা হয়। এবং আমরা দেখলাম ডাকসুর ঘটনা নিয়ে যখন প্রফেসররা জিজ্ঞেস করলো আপনি এটা কেন করতেছেন, আজকেও দেখলাম যে আমাদের ডাকসুর ট্রেজারার যে আচরণ, মানে তার সে কাউকে গণে না, যে পাওয়ারে আসছে যে মানসিকতা, যে কোনো কিছু বললে তোমরা মব করতেছে কেন। সো এটাকে দিয়ে আবার নিজেদেরকে ডিফেন্ড করা হচ্ছে। সুতরাং এই জিনিসটাকে ফিক্স কোনো ডেফিনেশন নাই। তো এই জায়গা থেকে বলছেন যে সরকারি দলের ব্যক্তিরা অনেক জায়গায় হচ্ছে এই ধরনের এরকম ঘটনা করছে বিভিন্ন জায়গায়। মানে মেইন কথা হচ্ছে যে ললেসনেস। মেইন কি বোঝাচ্ছে, আইন শৃঙ্খলার অবনতিটাকে আপনি বোঝাচ্ছেন বিভিন্ন ফরম্যাটে। ধর্ষণ হচ্ছে, সাপোজ ধরলাম কোনো জায়গায় অন্যায়ভাবে মানুষকে মারা হচ্ছে, প্রতিদিনই আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি যেটা আইন শৃঙ্খলার অবনতি। সেটার বিভিন্ন ভার্সনের মধ্যে একটা ভার্সন হচ্ছে যে মানুষকে জোর করে কিছু করে ফেলা। বাবুল, আপনারাও মবে এখন আপনাদের নাম যুক্ত হয়ে গেছে, আপনারাও বিভিন্ন জায়গায় মব করছেন। যথার্থই বলেছেন, এটা কাম্য নয়, একটাও হওয়ার কথা নয়, হবে না ইনশাল্লাহ। কারণ মাত্র 3 মাস প্রশাসন পুলিশের সেই মনোবল ব্যাক করা কাজ হচ্ছে, ব্যাপক কাজ হচ্ছে। তারপরও দীর্ঘদিনের আওয়ামী জামানার প্রশাসন এবং আপনারা কি প্রশাসনের আসলে সহযোগিতা পাচ্ছেন? পুলিশের যে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন যে সরকারের সাথে আছে কিনা পুলিশ। না, অবশ্যই নয়, কারণ সরকার এটার অবশ্যই বিরোধিতা। কিন্তু মজার বিষয় হচ্ছে কি, এটার তো জন্মদাতা ছিল একটা বিশেষ রাজনৈতিক দল এবং বিশেষ গোষ্ঠীর লোকেরা। তো ওই হয় না যে কুয়ো নিজে খুঁড়লে কুয়োতে একদিন পড়তে হয়, তো এরকম একটা হয়ে গেছে। তবে এটাকে যতটা কন্ট্রোল করা সম্ভব আমরা করছি, চেষ্টা করছি। স্বরাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে আজকেও কথা বলেছেন। তো আমরা সেটা 0 পর্যায়ে আনবো ইনশাল্লাহ। দেখুন, এখন ওই যে এই যে আপনি যেটা মবের কথা বললেন, এই মবটাকে অবশ্যই বিএনপি রাখবে না, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকবেন। কারণ বিএনপি মবের রাজনীতি করে না। বিষয় হচ্ছে ওই যে যারা মবের রাজনীতি করে নিজেদেরকে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করেছেন, মজার বিষয় হচ্ছে তারাই এখন মবে পড়ছেন। তো এই যে একটা সংস্কৃতি যখন গড়ে ওঠে এবং সেটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে, আপনারা জানেন সেই যমুনা ঘেরাও, তাদেরকে ঠান্ডা পানি খাওয়ানো, এগুলো তো মানে ইতিহাস শুধু না, এগুলো প্রমাণিত ইতিহাস। তো হয় কি একটা সংস্কৃতি, আমি একটু বলি ভাই, মানে যমুনার সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনটা মব ছিল। আমি বলি একটু বলেন ভাই, কোনটা মব ছিল না ছিল আমরা তো সবাই জানি, তাই না? হ্যাঁ, মাজারে যে মাজার ভাঙ্গা, আপনার নারীর পোশাক নিয়ে কথা বলা, তারপর নারীর সেই মানুষটাকে নিয়ে এসে, মানুষই বলছে আর কি বলবো, নিয়ে এসে আবার তাকে মাল্য প্রদান করে হাতে কোরআন শরীফ দিয়ে তাকে সাপোর্ট দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নাজেহাল করা, মারা, শার্ট খুলে নেয়া, এই ডাকসুর নেতারাই করেছে। এটা তো সর্বজনবিদিত। তো একটা যখন 18 মাসের সংস্কৃতি প্রতিষ্ঠা পেয়েছে, এটা 18 দিনে শেষ হয়ে যাবে, এটা ভাববার কোনো কারণ নেই। তবে যারা করছে এটাকে সাপোর্টও দিচ্ছি না, আমি বলছি এটা আমাদের ইনশাল্লাহ আমরা কন্ট্রোল করব। কাজেই যারা এর সাথে জড়িত ছিল তাদেরকেও একটু আমার মনে হয় কন্ট্রোল করা উচিত। কারা জড়িত ছিল? আমরা
মানে নিউজ বলতেছে 31টা সরকারি দল সরাসরি জড়িত মে মাসে, তাহলে যা উনি মিন করতেছে বিএনপি এনসিপি জামাতের লোকজন মববাজ, আই আন্ডারস্ট্যান্ড ভাইয়ের আন্ডারস্ট্যান্ডিং তো এখন তো 31টার মধ্যে একটা বিএনপি জামাত হলো না, সবগুলো বিএনপি হয়ে গেলো। তার মানে এতদিনও বিএনপি করেছিল, কারণ এখন ক্ষমতায় আসার পর 31টা যদি হয়ে থাকে তাহলে এন্ট্রিমের সময় যে 1500 না 2000টা আপনার আন্দোলন হয়েছে, এর মধ্যে যদি মব ধরলাম, যদি উনি ওনার ডিফিনেশন সবই মব হয়, তাহলে ওটা ওনারা পিছনে ছিল, না হলে ওই সময়তে ওনাদের প্র্যাকটিস চলমান রয়েছে। কারণ আমাদের প্র্যাকটিস হলে তো স্টপ করে ফেলতাম আমরা, তাই না? আমরা তো করি না, তাহলে যদি মনে হয় তাহলে ওনারা এখনো চলমান রাখছে, অবশ্যই তাহলে মবের সাথে ওনারাই জড়িত। ধন্যবাদ। আর শুধু তাই নয়, তৎকালীন সরকারের মুখপাত্র তথাকথিত প্রেস সচিব নিজেও মবকে ডিফাইন করে বলেছেন এটা রাজনৈতিক প্রেসার, আপনার মনে আছে? তো কাজেই আমি ওনার কথাই যাচ্ছি না, ওটার যুক্তি দিলে অনেক বড় যুক্তি আসবে, ডেটা অনেক বড় হবে, এত ভারী হবে যে সহ আলোচক কাল থেকে সংসদ, আমি আশা করি ভালো ঘুম হবে ওনার, কালকে সংসদ আমাদের সংসদে সকালে দেখা হবে। তো এই জন্য বলি যে এইটা, এই যে একটা দীর্ঘকালীন প্রায় প্রত্যেক দিন, যেটাকে উনিও এখন আন্দোলন বললেন, তো আপনি করলে লীলা, আমি করলে পাপ, এই তো বিষয় নাকি? সো এখন আপনি কোনটাকে লীলা বলবেন, কোনটাকে পাপ বলবেন, এটা আপনার ইচ্ছে মতো আপনি ডিফাইন করবেন, সেটা তো হয় না। আমি কিন্তু প্রথমেই বলেছি এই মব এই সরকার চিরতরে নিঃশেষ করবে ইনশাআল্লাহ। এখন সেই নিঃশেষ করার প্রক্রিয়া সফল হতে পারছে কিনা, মেহেদী হাসান পলাশ, আপনি যেহেতু সাংবাদিক, আপনিও নিশ্চয়ই আরো খবরাখবর রাখেন, আপনার দৃষ্টিতে কি মনে হয় পরিস্থিতি কি নিয়ন্ত্রণে করা যাচ্ছে কিনা? ধন্যবাদ। আমাদের সাম্প্রতিক ইতিহাসে যদি আমরা দেখি, প্রথম মানে খুব আলোচিত মবটি যেটি হয়েছিল সেটা হলো 2006 সালের 28 অক্টোবর পল্টনে লাঠি লগি বৈঠা দিয়ে পিটিয়ে যেভাবে প্রকাশ্যে মানুষ খুন করা হয়েছিল সেটা, এবং এর পরবর্তীকালে আমরা ফ্যাসিবাদী আমলে আমরা এই ধরনের মব ব্যাপকভাবে দেখেছি, হেলমেট বাহিনী দেখেছি, এই জিনিসগুলো হয়েছে। বাট সবচাইতে একটা বড় ব্যাপার হলো অন্তর্বর্তী সরকারের সময় যে ধরনের যেই কর্মসূচিগুলো হয়েছিল, এগুলোকে আমরা হয়তো আগে যেটা বলা হতো রাজনৈতিক সহিংসতা, পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় এসে এটাকে বলা হলো মব। তো যখন এটাকে মব বলা হলো, তখন আবার সরকার, যেটাকে আমাদের সংসদ সদস্য বলছিলেন যে সরকার এটাকে মানে করলো, রেকগনাইজ করে একটা নতুন নাম দিল, যেটা প্রেসার গ্রুপ। যারা মব করছে এটা মব না, এটা প্রেসার গ্রুপ। এবং এই যে সেই তারপর থেকে আমরা দেখলাম যে এই প্রেসার গ্রুপ এক একবার এক এক জায়গায় এক একটা প্রেসার তৈরি করছে, যেটাকে অন্যরা মব বলছে এবং সরকার সেটা মেনে নিচ্ছে। ঠিক একইভাবে এই যমুনার সামনে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটা আন্দোলন বা মব, কারোর ভাষায় আন্দোলন কারোর ভাষায় মব তারা তৈরি করছে, আবার সেখানে ওই তাদের নাস্তা পানি সব সরকারের দিক থেকে সরবরাহ করা হচ্ছে, আবার সেটাকে মানে সেই মেনে নেওয়া হচ্ছে। এই প্রক্রিয়াটা অন্তর্বর্তী সরকারের সময় ব্যাপকভাবে ছিল, বাট নির্বাচিত সরকারের সময় এই ধরনের ঘটনা ঘটবে এটা আমরা প্রত্যাশা করিনি। আপনি যেই পরিসংখ্যানটা দিলেন প্রথম আলোর, যে 31টা, কিন্তু এটা শুধু যে এটা সরকার দল করছে তা না। আপনি যদি দেখেন এই যে কুষ্টিয়াতে একটা পীরের মাজারে, ঢাকায় শাহালির পীরের মাজারে, গোয়ালন্দতে একটা মানে ভণ্ড পীরের মাজারে, যাই হোক ভণ্ড হোক আর যাই হোক, কিন্তু এভাবে তো মব তৈরি করে তাদেরকে মানে লাশ তুলে এনে পুড়িয়ে ফেলা, এগুলো তো পরিষ্কার মব। তো এই ঘটনাগুলো কিন্তু সব দলই করছে। এখনো যে শুধু সরকার করছে বিষয়টা এরকম না, সরকারের লোকজনরাও করছে, আবার বিরোধী দলের লোকজনরা করছে। যেখানে সরকার মানে বিরোধী দল দায়ী, সেখানে সরকার বিরোধী দলের উপর দোষ চাপাচ্ছে, যেখানে সরকার দায়ী সেখানে বিরোধী দল সরকারের উপর দোষ চাপাচ্ছে। আসলে এই যে মানে আইন হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা তখন তৈরি হয়েছিল, কারণ সে সময় পুলিশ খুব মানে অন্তর্বর্তী সরকারের সময় আইনি কোনো ব্যবস্থা ছিল না, পুলিশ একেবারে ভেঙে পড়েছিল, ফলে মানুষের যাওয়ার কোনো জায়গা ছিল না, আইনি প্রতিকার পাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এখন পরবর্তীকালে আপনার নতুন সরকার আসার পরে সরকার কিন্তু এখনো পুলিশ ব্যবস্থাটাকে কিন্তু মানে সম্পূর্ণরূপে ঢেলে সাজাতে পারেনি। আপনি দেখবেন যে প্রায় প্রতি মাসেই একাধিক বড় বড় চেঞ্জ হচ্ছে পুলিশ বাহিনীর মধ্যে, পদত্যাগ, নানা ধরনের ঘটনা ঘটছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়তো একটা সময় গিয়ে যখন আইন শৃঙ্খলা বাহিনী নিজের জায়গায় দাঁড়াতে পারবে,
এবং এর মধ্যে কিন্তু আবার আরেকটা ঘটনা হচ্ছে, সেনাবাহিনী কিন্তু তাদের ব্যারাকে ফিরে যেতে শুরু করেছে, যেটা একটা ব্যালেন্স ফ্যাক্টর ছিল। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই ধরনের এক্সট্রা মানে আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, যেটাকে আমরা বলছি এখন মব বলা হচ্ছে, অথবা যেটাকে আমরা রাজনৈতিক সহিংসতা, সেটাকেও এখন আবার নতুন করে এই মব নামে বলা হচ্ছে। তো কাজেই এই সবগুলো মব কিনা, অর্থাৎ পলিটিক্যাল সহিংসতা। তার মানে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে খুব একটা ভালো না, আমরা তো এক লাইনে আসলে সেটা বলতেই পারি। আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের মানে খুব ভালো কখনোই ছিল না। আপনি দেখেন, এই যে রিসেন্টলি একটা পরিসংখ্যানে আমরা দেখলাম যে ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার নগরী, অথচ আয়তনে অত্যন্ত ছোট সেই তুলনায় অন্যান্য তার যে মানে কাছাকাছি যে শহরগুলো আছে। তো এত ছোট একটা শহর, এত ছোট একটা দেশের মধ্যে এই বিপুল পরিমাণ মানুষ, তাদের যে অর্থনৈতিক অবস্থা, তাদের যে মানে কর্মসংস্থান, বেকারত্ব, শিক্ষা, সামগ্রিক যে আমাদের যে নৈতিক এবং আদর্শিক যে মানের যে স্ট্যান্ডার্ড, সেই জায়গা থেকে আমরা মানে আমাদের এইখানে যদি আমরা মনে করি যে রাতারাতি একেবারে এটা মানে সেই হয়ে যাবে, মদিনার মতো একটা রাষ্ট্র হয়ে যাবে, অথবা একেবারে জিরো, পৃথিবীতে কোথাও কি এরকম আছে যে একেবারে জিরো ক্রাইম কোনো একটা রাষ্ট্র, কোনো একটা সিটি, কোথাও নেই। কাজেই বাট আমাদের সবার, সারা পৃথিবীর সবারই প্রত্যাশা থাকে যে এটা জিরো ক্রাইম হবে, কোনো ধরনের মব থাকবে না, কোনো ধরনের ধর্ষণ থাকবে না, খুন থাকবে না, এটা আমাদের প্রত্যাশা থাকবে। এবং এটাকে সবচেয়ে নিচে নামিয়ে নিয়ে আসার জন্য প্রচেষ্টাটা থাকবে। কিন্তু আমরা যদি বলি যে না, একেবারেই এই রাষ্ট্রে বা কোনো রাষ্ট্রে একদম অপরাধ মুক্ত, এটা আসলে সম্ভব না। এটা মানে অবাস্তব একটা ঘটনা। আপনি কি এই প্রচেষ্টাটা দেখতে পান সরকারের ভেতরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার, বা আমরা যেটাই বলি না কেন, মব হোক বা আরো অন্যান্য যেসব এই যে ধর্ষণ থেকে শুরু করে আরো অনেক ধরনের যে ঘটনাগুলো দিনকে দিন সমাজে ঘটছে? আচ্ছা, এটা একটা হলো ক্রাইম বাড়ার অনেকগুলা ইস্যু আছে। ক্রাইম যদি ধরেন, একটা জিনিসটা হচ্ছে সমাজে ক্রাইম বাড়তেছে, এটাকে প্রিভেনশন করার জন্য আমরা সিকিউরিটি ফোর্স বানিয়েছি। তো দুইটা ইস্যু আছে, ক্রাইম বাড়ে কেন সেটা একটা ইস্যু, আমাদের সিকিউরিটি ফোর্স কেন অর্ডারলি না সেটা দুইটা, তাত্ত্বিকভাবে দুইটা ডিফারেন্ট বিষয়। আপনি এটা যদি বলি, আমাদের সমাজে মাঝে দেখবেন যে একই রকম গলা কেটে হত্যা, মাঝে কিছু কিছু দেখলেন, এটা কিন্তু নর্মাল সেন্স না। তার মানে কোনো একটা ইন্টেনশনাল গ্রুপ এটা করার চেষ্টা করতেছে, যে দেশে একটা অস্থিতিশীল করার চেষ্টা। সেকেন্ড হলো যেটা ভাই হাইলাইট করেছে, 17 বছর ধরে এই পুলিশ বাহিনীর তো আসলে কমপ্লিটলি একটা ডিস্ট্রাকশন হয়েছে। কারণ দেখবেন যে ওসিরা সরাসরি প্রাইম মিনিস্টারের সাথে কমিউনিকেট করতো, মানে চেইন অফ অর্ডার ছিল না, মানে হাইলি পলিটিসাইজ লোকজন ছিল, যাদের একটা ল অ্যান্ড অর্ডার যে সবার জনগণের পুলিশ হওয়ার যে মানসিকতা, সেটা কমপ্লিটলি ডিস্ট্রয় হয়েছে। এবং দেখে ডিএনএ টেস্ট করে করে শুধুমাত্র আওয়ামী লীগ, ছাত্রলীগ যারা পোস্টেড তারা হয়েছে। তো এটার কারণে এখনও কিন্তু ফুল যদি সেট আপটার কথা বলেন, আই ডোন্ট থিঙ্ক যে তারা এখনো হয়েছে। এবং আমার এলাকায় আমি দেখলাম মাঝে এক পুলিশ অফিসার, তাকে এখান থেকে ঢাকা থেকে ট্রান্সফার করে দিয়েছে কুড়িগ্রামে, সে ছাত্রলীগের নেতা ছিল। এবং অনেক এডিসি যারা ছাত্রলীগের পোস্টেড ছিল এখানে ঢাকা শহরে ছিল, তারা এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, জাস্ট এখান থেকে এখানে শিফটিং হচ্ছে। এটা হওয়ার এই জিনিসগুলোর কারণে তারা রাজনৈতিকভাবে তারা আসলে কোনোভাবে এই জিনিসটা স্ট্রবল হোক, গভর্নমেন্ট এটা অনেক সময় চায় না। অনেক সময় কারণ এসে যে যদি একটা পুলিশ বলছে হ্যাঁ দেখতেছি, একটা জায়গায় মারামারি হচ্ছে বলে দেখতেছি করে সে আসতেছে না। সেকেন্ড হলো তো করাপ্টেড একটা গুরুত্ব আছে অলওয়েজ পুলিশের মধ্যে, যারা আসলে ফাইন্যান্স ছাড়া মুভিং করে না, সেটাও একটা ইস্যু থাকে। আর আমাদের জনগণের মধ্যেও তো ওই পরিমাণ সচেতনতা নাই আইন শৃঙ্খলার ব্যাপারে, সবাই আসলে নিজেদের মতো করে আমরা একটা করে মুভ করি। এছাড়া পলিটিক্যালি আমরাও কিন্তু পলিটিক্যালি অনেকে অনেস্ট না। কোনো একটা ঘটনা ঘটলে এটাকে পলিটিক্যালি মোটিভেট করার চেষ্টা করি। আমি তো বিএনপি সমর্থক, ওরা আওয়ামী লীগ বা অমুক এনসিপি সমর্থক করে মারলে কিছু হবে না, আমি সরকারি দল, এই যে একটা মানসিকতা, এটা কিন্তু রং। কিন্তু আমাকে নেতা সাপোর্ট দিবা, নেতারাও এইরকম, হ্যাঁ তুই মাইরে আসিস আমাকে বলো, আমি সাপোর্ট দিব। সো হোল এই যে অ্যাটমসফিয়ারটা কিন্তু কমপ্লিটলি মানে আমাদের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক করার ব্যাপারে যে আমাদের সবার দায়িত্ব, সেটা কিন্তু খুব সব জায়গায় ঠিক নাই। তারপরেও ওভারঅলি গভর্নেন্সের ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে এই গভর্নেন্স যদি পলিটিক্যালি বলে যে আমরা গুড গভর্নেন্স আমরা দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু ওনাদেরকে স্টেপগুলো ভালো মতো নিতে হবে, স্ট্রংলি নিতে হবে। যে আমার পলিটিক্যাল নেতা হোক আর যাই হোক, ল অ্যান্ড অর্ডার ঠিক করার জন্য যাকে ধরার তাকে ধরতে হবে। আমার দল করে এই জন্য আমি তাকে সারপ্লাস করে দেবো, সার করে দেবো, এবং তার ভিতরে এই জিনিসটা গ্রো করবে যে আমি দল করি সুতরাং 7 খুন মাপ। সো দ্যাট ইজ যদি প্র্যাকটিস হয়, তাহলে আগার সেম আওয়ামী লীগ স্টাইলে প্র্যাকটিস হয়ে যাবে। এটা তো কোনোভাবে আমরা কামনা করি না বাংলাদেশের ক্ষেত্রে। যে একটা আমি একটু যোগ করতে চাই, দেখেন এখন যে পুলিশ বাহিনীটা আমরা দেখতে পাচ্ছি, এর কিছু সিনিয়র অফিসার বাদ দিলে বাকি যে পুলিশ আছে এরা সবাই কিন্তু
ফ্যাসিবাদ আমলের পুলিশ এবং এই নিয়োগপ্রাপ্ত পুলিশ, এরা জন্ম হয়েছে ক্রসফায়ার দেখে, এরা জন্ম হয়েছে আয়নাঘর দেখে, এরা জন্ম হয়েছে মানে এরা বেড়ে উঠেছে গুম খুন এই যে ক্রসফায়ার এর মধ্য দিয়ে কিন্তু এরা বড় হয়েছে। এরা এভাবেই মানে এরা যে কোনো সমস্যা ডিল করতে কিন্তু এভাবে অভ্যস্ত এবং একই সাথে এই যে করাপশন পুলিশের, এই করাপশনের মধ্য দিয়ে কিন্তু ওরা অভ্যস্ত হয়ে উঠেছে এবং তাদের যে জীবনযাপন, তাদের যে জীবনযাপনের যে স্ট্যান্ডার্ড, তারা কিন্তু এটার উপরে নির্ভর করে গড়ে উঠেছে। ফলে এই জায়গা থেকে কিন্তু রাতারাতি বের হয়ে আসা অত্যন্ত কঠিন ব্যাপার। বাট আতিক মুজাহিদ যেটা বলছিলেন, আমি ওনার সাথে একটু ডিফার করি। দেখেন, আমরা আগের বার বিএনপি সরকারকে দেখেছি কিন্তু যখন ক্রাইমটা অনেক বেড়ে গিয়েছিল তখন বিএনপি অপারেশন ক্লিন হার্টের মধ্য দিয়ে তারা কিন্তু ইভেন তার দলের সমস্ত নেতাদেরকে প্রায় অলমোস্ট কাশ করে দিয়েছিল, যে কারণে এই যে ফ্যাসিবাদ আমলের যে বিএনপি আন্দোলন করতে পারে নাই, তার একটা বড় কারণ কিন্তু এটা যে বিএনপি তার ফাইটিং ফোর্সটাকে বিএনপি নিজেই ডিস্ট্রয় করে দিয়েছিল। কাজে আমি যদি মনে করি যে বিএনপি যদি সেই জায়গায় থাকে, বিএনপি এই ধরনের অপরাধটা প্রশ্রয় দেবে না বলে আমি মনে করি। হয়তো এখন যেটা আতিক মুজাহিদ যেটা চেষ্টা করছেন, বলার চেষ্টা করলেন আপনারা আগের বারের মতো এরকম মানে অপারেশন ক্লিন হার্ট অথবা কোনো একটা নাম এরকম শক্ত অবস্থানে আসলে যাবে পলাশ কিনা? ভাই, হ্যাঁ, প্রথম কথা কি জানেন, এই ঘটনাগুলোর মূলে কারণ হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, যেটা যথার্থই বলেছেন। আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন সম্পূর্ণই আমাদের দীর্ঘদিনের একটা লালিত আমরা পেয়েছি উত্তরাধিকার সূত্রে। সেইখানে আমরা আমাদের আরেকটা খুব মজার একটা ঘটনা ঘটেছে। এই যে নির্বাচন করলাম, নির্বাচন করে আমরা এখন কি হয়েছে, জামাত এনসিপির বিরুদ্ধে আমরা সারাদিন কথা বলছি, আর তারাও বিএনপির খুঁটি খুঁটি কোথায় কি সমস্যা এগুলো সারাদিন বলছে। আমরা কিন্তু সবাই ভুলে গেছি যে আমরা 17 বছরে যে দুঃসহ, আমি নিজে সময় টিভিতে টকশো করে নিচে নামতে পারিনি, পালায়ে গেছি গলি দিয়ে, কারণ এজেন্টরা এসে আপনাকে ধরে উঠে নিয়ে যাবে, এই জন্য এসছে। সো সেই দিনগুলো আমরা কিন্তু ভুলে গেছি। আমাদের নিজস্বতা আমরা যখন যদি ভুলে যাই তখন কিন্তু আমরা অন্যকে জায়গা করে দিই। তো এই জিনিসটা আমরা এখন ফ্যাসিস্টদের কথাগুলো আমরা বলা বন্ধ করে দিয়েছি। এটা একটা বড় কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে সমাজটা গত 17 বছরে শেখ হাসিনা ওয়াজেদ এমনভাবে এটাকে তৈরি করেছে, শিক্ষকদেরও ছাত্ররা সালাম দেয় না। মানে এখন আর কোনো কিছু নাই, আদব বলে কিছু নেই, নৈতিকতা তো নাই, ধর্মীয় মূল্যবোধও নাই, মিনিমাম নাই। ওয়াজ মাহফিলে দর্শক হয় না, এখন 20 জন দর্শক হয়। সো হুজুররাও হয়ে গেছে দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক, চৌপাক্ষিক। তো এগুলো থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই অনেক ধরনের কাজ করছে। আমরা ধর্মীয় শিক্ষা দিচ্ছি, শিক্ষক নিয়োগ করছি, আমরা সেটা ইসলাম ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, আমরা সেগুলো পরিকল্পনা করছি। নৈতিকতার শিক্ষক দিচ্ছি, আমরা বাচ্চাদের ক্রীড়া শিক্ষক দিচ্ছি ক্লাস 4 থেকে। আমরা সেই সব স্টেপে যাচ্ছি, কিন্তু এটার সুফল পেতে অনেক দেরি হবে। কিছু সময় আসলে লাগবে। আমি শেষ করছি 1 মিনিটে। পুলিশ প্রশাসন একদিনে শেষ হবে না, ঠিক করে ফেলা যাবে না, তবে অনেকটাই তারা অ্যাক্টিভ আরো হবে আমি আশা করি। দ্বিতীয় যে কথাটা, যেটা যথার্থই বলেছেন, গলা কেটে হত্যা এখনো একটা চক্র আছে, কোট আনকোট ডক্টর মুজাহিদ। এই চক্রটা দেশের সবসময় খারাপ চেয়েছে। এই চক্রের বিরুদ্ধে আমাদের সবার একমত হতে হবে। আর আপনি যেটা বলেছেন অপারেশন ক্লিন হার্ট, এটা আমরা পর্যবেক্ষণে আছে মাননীয় প্রধানমন্ত্রী, আজকেও ব্যাপারে কথা হয়েছে আমাদের মধ্যে, ইন্টারনাল কথা, আমি মিডিয়াতে বলতে চাই না। তবে এইটুকু ভরসা রাখবেন, জনাব তারেক রহমান এই দেশকে ন্যায় বিচার এবং নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতেই উনি দেশ চালাবেন এবং সুশাসন নিশ্চিত করবেন, জবাবদিহিতা নিশ্চিত করবেন, প্রশাসনের মধ্যে উনি শৃঙ্খলা ফেরত নিয়ে আসবেন এবং সেটা অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী। নিশ্চয়ই আমরা আসলে সেই প্রত্যাশায় থাকলাম। অনেক ধন্যবাদ মেহেদী হাসান পলাশ, আগামীতে আবারও কথা হবে। ধন্যবাদ দর্শক, আবারও আমন্ত্রণ ৭১ জানালে আমরা আলোচনা শেষের দিকে। তবে যে বিষয়টি আলোচনা করতে চাই সেটি হচ্ছে ছুটির দিনে আবারও আমরা দেখেছি বিমানবন্দর কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য যুক্ত হয়েছে নিয়াজ আলী চিশতি, সাবেক পরিচালক FBCCI। অনেক ধন্যবাদ জনাব চিশতি, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে।
একটু বলবেন যে আপনার দৃষ্টিতে এভাবে আগুন লাগাটা ব্যবসার জন্য, আমরা তো হয়তো তদন্ত করি, তারপর একটা সংখ্যা আসে যে এত ক্ষতি হয়েছে এরকম, বা কোনো একটা পরিসংখ্যানের উপর তখন নির্ভর করি, কিন্তু এটি তো আসলে একটা ধারাবাহিকতার, এই ক্ষতিটা আসলে দিয়ে যেতেই হয় ব্যবসায়ীদের। আর নতুন করে যখন আবারও সেই একই জায়গায় আগুন বা ক্ষয়ক্ষতির পরিমাণটা বাড়ে, ব্যবসায় নিশ্চয়ই সেখানে ক্ষতির পরিমাণটাও বাড়ে। ধন্যবাদ আপনাকে। বলাই বাহুল্য যে আমাদের 5ই জুনে যে অগ্নিকাণ্ডটা ঘটলো, আপনি কেপি আওতাভুক্ত যে কার্গো ভিলেজে 9 নম্বর গেটে আমরা সংরক্ষিত, ওটা ছিল ডিএইচএল কুরিয়ার সার্ভিসের একটা ডিপো ছিল ওখানে। তো ওখানে একটা অগ্নিকাণ্ড ঘটেছে এবং হ্যাঁ, কোনো হতাহত হয়নি, এটা ঠিক। এবং আপনার দ্রুততার সহিত আপনার আগুনটা নির্মাণ করেছে। কিন্তু আমাদের মনে আছে যে আপনার গত বছরের আগস্ট মাসে কিন্তু একই জায়গায় অগ্নিকাণ্ড ঘটেছে অক্টোবরে, এবং ক্ষতির পরিমাণ প্রায় $1 বিলিয়ন। শুধুমাত্র কি আপনার ক্ষতি, সেই সাথে কিন্তু আমাদের দেশের রিপুটেশন, আমাদের চেইন অফ যে আপনার সাপ্লাই, সেটা কিন্তু ব্রেক হয়েছিল। এবং আনফরচুনেটলি ওখানে কারা এটার সাথে কাদের নেগলিজেন্সি ছিল, কারা এটার সাথে আপনার এটাকে নকডাউন করতে পারেনি, সেটা কিন্তু এখন আমরা ব্যবসায়ী হিসেবে কিন্তু জানতে পারিনি। এবং এইগুলো কেপিআই ভুক্ত একটা জায়গাতে কি করে আপনি বারবার এই অগ্নিকাণ্ড ঘটে থাকে, এটা কিন্তু এখন সময় দাবি এটা বের হওয়ার। সেই সাথে আরেকটা জিনিস আপনার উপলব্ধি করা দরকার যে পৃথিবীতে এখন এত আধুনিক সিস্টেম রয়েছে, আপনি যে কোনো জায়গাতে আপনার, সেটা আপনার পাওয়ার প্ল্যান্ট বলি অথবা গ্যাস সেক্টর বলি অথবা আপনার গার্মেন্টস বলি, হোয়াট এভার, আপনার সব জায়গায় কিন্তু আপনার অটো ফায়ার সিস্টেম রয়েছে। আনফরচুনেটলি কি এই গত একটা বছরের মধ্যে এইটাকে এখানে কি ইমপ্লিমেন্ট করা যায়নি। আমি যতটুকু জানি যে এখানে একটা টেন্ডার হয়েছে, সেই আপনার ভ্যান্ডার সিলেক্টেড হয়েছে, সেটাও কিন্তু প্রায় 1 বছর হচ্ছে চললো, কিন্তু এখনো কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গাতে এখন আমরা যেতে পারিনি। তো ব্যবসা হিসাবে এটা আমাদের জন্য ডেফিনেটলি এটা আপনার কষ্ট, পীড়াদায়ক, এবং শুধু পীড়াদায়ক না, আন্তর্জাতিক মহলে কিন্তু আমাদের ভাবমূর্তি অনেকাংশে আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত। ডক্টর আতিক মুজাহিদ, আপনার কাছে কি মনে হয়, গেল সরকারের সময় আমরা এই ধরনের ঘটনা দেখলাম, এই সরকারের সময় ঘটনা দেখলাম, গেল সরকারের সময় ঘটনার আমরা তদন্ত করার কথা শুনেছি, কমিটিও হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কারো বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে বা কিভাবে এই ঘটনাটা ঘটলো সেটা আজও জানা যায়নি। তার মধ্যেই যখন আবারও একই জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আপনার কাছে কি মনে হয়, এটা কি ইচ্ছাকৃতভাবে বিষয়টি করা হচ্ছে? আমি একটা জিনিস প্রায় আমি আগেও বলতাম অনেক, এটা আগে একটু জাস্ট হালকা করে বলি, সরি। আমাদের সবচেয়ে, এটা তো ক্ষতি হচ্ছে অনেকগুলো ক্ষতি, এটা ডেফিনেটলি। সবচেয়ে আর একটা বড় ক্ষতি হচ্ছে চোখের সামনে, কেউ খেয়াল করতেছে না, সেটা হলো আমাদের যে 3rd টার্মিনালটা কমপ্লিটলি কেন ওপেন হচ্ছে না, আমার বুঝে আসে না। সেটা এই বছরে হবে, আমি শেষ করি, এই বছরে অনেক রেডি, কিন্তু অনেক আগে থেকে রেডি। আমাকে বিদেশি একটা যারা বাংলাদেশে আসে, তারা আসার পর এটা দেখার পর আফসোস করে আর মাথা চাপড়া যে প্রতিদিন শত শত হাজার হাজার কোটি টাকা তোমরা নষ্ট করতেছো, অথচ এটা কিন্তু আমরা ঋণে নিয়ে করা। তার মানে হচ্ছে প্রতিদিন আবার কিন্তু আবার এটা সুদ দেওয়ার জন্য বাড়তেছে, কিন্তু আমরা আয় করতে পারতেছি না। এইটা যদি ইমিডিয়েট করা যায়, সেটার ব্যাপারে আমি গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করতেছি, তাহলে ডিসেন্ট্রালাইজ হবে, সুবিধা হবে। 2 নম্বর হলো, আচ্ছা এতগুলো এজেন্সি বাংলাদেশে আপনি দেখছেন না, ডিজিএফআই আছে, আমাদের এনএসআই আছে, ডিবি আছে, সিআইডিএস, এছাড়া আরও ইনফর্মাল কিছু আছে, আমরা ফিল্ড ইন্টেলিজেন্স বলি, আমরা অনেক ইন্টেলিজেন্স এগুলো জানিও না। বিদেশি এজেন্সিরাও কাজ করে, অনেকগুলো আছে। আচ্ছা এগুলো একটা কিছুরও তদন্ত হয় না কেন, কারণ ফাইন্ডিংস হয় না কেন? এখানে কেউ না কেউ জড়িত থাকে, যাদের ইন্টারেস্ট আছে। আমার এটা একটা আন্ডারস্ট্যান্ডিং, যদি জানি না, এটা আমি খুবই ছোট মানুষ এই দিক দিয়ে। তা না হলে একই জায়গায় বারবার আগুন লাগে, এবং এখানে আগুন লাগার মতো এমন কিছু নাই যে অগ্নিযন্ত্র আছে, এরকম না যেখানে আপনি আগুনটা দেখবেন লাগে কখন, আপনি ফ্রাইডেতে বন্ধ। এক্স্যাক্টলি, এটা আমার কাছে মনে হয় যে প্ল্যান ওয়াইজ এটি, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি গত বছরের 18 অক্টোবর, সেদিন ছিল শনিবার, এবং যখন গতকাল লেগেছে, গতকাল ছিল শুক্রবার। এবং গতবার আগুনটা আপনি দেখবেন যে স্পেসিফিক্যালি এত খুব দ্রুত নষ্ট হয়ে গেছে জিনিসগুলো। কিছু জিনিস যেমন আমরা বলি যে গান পাউডার ইউজ করে যেরকম টাইপের হয়, এরকম কিছু সিমটম কিন্তু পাওয়া যায়। যারা এক্সপার্ট, যারা এজেন্সিতে কাজ করে, যারা ইন্টেলিজেন্স, তারা এটা ভালো দেখতে পারবে। কারণ আমাদের
একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা ইন্টারন্যাশনালি আমার খুব ফাংশন করে, অলওয়েজ বেশি আসা যাওয়া করি, সে জায়গার সিকিউরিটিটা যেটা হাইলি ইনশিওর করা না যায়। এবং আর একটা জিনিস দেখলাম যে আমাদের হজের অনেকগুলো ব্যাগ আমরা দেখলাম যে কেটে কেটে আসছে, তাই না? এটা পরে বলতেছে যে এটা সৌদি আরবে ঘটেছে। তাহলে এই যে অনেক ইস্যু যে মিসম্যানেজমেন্ট, আমাদের এটা সম্পর্কে অনেক অভিযোগ রয়েছে। তো কেন একটা একমাত্র রাষ্ট্রের অনেকগুলো ইন্টারন্যাশনাল থাকলে এটা একমাত্র যেটা ফোকাসিং মেজর একটা আমার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটার ম্যানেজমেন্ট ঠিক হচ্ছে না কেন, কোথায় কিভাবে হচ্ছে? এটা সিসি ক্যামেরা দিয়েও দেখা যায় কোন কোন কর্মকর্তা ছিল ওই সময়, কার কার দায়িত্ব ছিল, অ্যাকাউন্টেবল করেন না জাতির সামনে। আমার তো ওই যে আমরা লাস্ট মিটিং আমরা আমাদের সাথে সময় খুবই কমফোর্টেবল হতে বাবুল, এই যে বারবার প্রশ্ন আসছে যে জবাবদিহিতা, এবং একই সাথে যেহেতু গেলবারও এই ঘটনার পর কাউকে দোষারোপ করা যায়নি, কিভাবে ঘটনা ঘটেছে সেটাও এখনো জানা যায়নি। আমরা কি শুক্রবারের ঘটনায় সেরকম কি অবস্থা দেখবো, নাকি একটু পরিবর্তন দেখতে পাবো যে আসলে এই ঘটনাটা কি হয়েছিল সেটা জানা যাবে এবং দোষীদের আসলে আমরা দেখবো যে ব্যবস্থা নেওয়া ধন্যবাদ। হচ্ছে? ইন্টারিম গভর্নমেন্টের সময় যখন লেগেছিল এটা আরো ব্যাপকতাটা অনেক বেশি ছিল এবং ভয়ঙ্কর ছিল, যেটা আজকের আমাদের আরেকজন সহ আলোচক উনি যথার্থই বলেছেন। ডিএইচএলরা তো অন্তত কমপ্লায়েন্স মেনটেন করে, ওখানে হয়তো এমজিএইচ আছেন, ওখানে আপনার ফেডেক্স আছেন, টিএনটি আছেন, ওখানে আপনার আমাদের উইংস আছেন, অনেকেরই শেড আছে। তো এই শেডটা কিন্তু খুবই সেন্সিটিভ এরিয়া, এবং যখন ডিএইচএল বলেন তখন কিন্তু আরো সেন্সিটিভ, কারণ তারা নিজেরা এটা মেনটেন করেন। ইন্টারেস্টিং বিষয় কি জানেন, আমাদের এই যে এবার কিন্তু 14 মিনিটে কন্ট্রোল করেছে, আমি এটাকে সাধুবাদ দেব না। দিস এ গেটওয়ের একটা মিনিমাম। আপনি জানেন যে এক সময় আমাদের এখানকার অনেক সিকিউরিটির কারণে অনেকগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইট এখানে আর আসে না, এবং লুফথানজা বন্ধ হয়ে গেছে, আপনি জানেন নিশ্চয়ই। ওমান এয়ার বন্ধ হয়ে গেছে। অনেক সেফটি সিকিউরিটি নিয়ে তারা কনসার্ন রেজ করেন। আমাদের ন্যাশনাল একটা গেটওয়ে, আওয়ার ফেস, বিষয় এমন যে আমার হাতের এই পিঠ আর ফেস তো এক না, আমি তো ফেসের একটু এক্সট্রা কেয়ার নিই, অথচ এই জায়গাটায় আমাদের ভঙ্গুর অবস্থা। এটা খুবই সেন্সিটিভ বিষয় আমি মনে করি। আমি একসময় যেহেতু লজিস্টিক্স এবং এয়ার কার্গোর সাথে জড়িত ছিলাম, কম্পেয়ার টু আদার এয়ারপোর্ট, এমনকি আমি সবচেয়ে ছোট কান্ট্রি নেপালের এয়ারপোর্টের চেয়ে বেশি সুরক্ষিত আমি দেখেছি। আমাদের 4টা স্ক্যানার আছে, আমি নিশ্চয়ই আমাদের সহ আলোচক জানেন, 4টার মধ্যে 3টাই অকেজ। এখন যে সব লজিস্টিক্স কোম্পানিগুলো নিজেরা স্ক্যানার করে করতেছে, তাদের সময় আছে, এই অব্যবস্থাপনা দূর হবে কিনা এবং এই ঘটনার জন্য দোষীদের আসলে দায়ী করা হবে কিনা? এটা শুধু ঘটনার দোষী তো দায়ী করতেই হবে, এটা একজন, আমি ওই ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে, কার্গো ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে আমি বলতে চাই করতেই হবে। এটা করা ছাড়া বাংলাদেশে কোনো উপায় নাই। দ্বিতীয়ত হচ্ছে শুধু করা নয়, এটার সেফটি সিকিউরিটি কনসার্ন গুলো আরো সিরিয়াসলি অ্যাড্রেস করা উচিত। আমরা তাই দেখতে চাই। অনেক ধন্যবাদ ফজলে হুদা বাবুল, এবং একই সাথে ডক্টর আতিক মুজাহিদ আপনাকেও, এবং একই সাথে ধন্যবাদ নিয়াজ আলী চিশতি। নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে আপনাদের সাথে, এবং দর্শক আপনারা এতক্ষণ সাথে ছিলেন তার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার।